সালাম আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স এইচএসসি এমসিকিউ হান্টার সিরিজের নিউটনের বলবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় লেকচার আজকে। আজকে মূলত আমরা বাকি এমসিকিউ গুলো দেখে ফেলবো নিউটনের বলবিদ্যা থেকে। সব ঠিকঠাক আছে কিনা ভাইয়ারা একটু কাইন্ডলি জানিয়ে দিবেন, সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কিনা, সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি বলে দিবা। সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু বইলো আমাকে। আমি একটু লাইভটা শেয়ার দিয়ে নেই, তার মধ্যে তোমরাও পারলে একটু শেয়ার দিয়ে দিও লাইভটাকে যদি পারো। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের যখন গত ক্লাসের এই একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা সলিউশনে একটু ঝামেলা আছে। এই কোশ্চেনটার সলিউশনটা একটু অন্যভাবে করতে হয়, কোশ্চেনটাতে একটু মনোযোগ দিবেন। প্রশ্নটাতে বলা হইতেছিল কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল দেওয়া আছে, সময়ের ব্যবধান এত থেকে এত হলে প্রযুক্ত বলের ঘাত কত হইব। এখন দেখো, প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করার জন্য আমরা যে বেসিক ফর্মুলাটা শিখছিলাম সেটা হচ্ছে প্রযুক্ত বলের ঘাত জে ইকুয়ালস টু হচ্ছে বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে আমরা বলে থাকি বলের ঘাত। ওকে, সেটা কখন? যদি বলের পরিমাণটা ধ্রুব বল হয়। ধ্রুব বল না হয়ে যদি পরিবর্তনশীল বল হয়, কোথাও যদি বলের পরিমাণ চেঞ্জ হতে থাকে, পরিবর্তনশীল বল দ্বারা বলের ঘাত নির্ণয় করার জন্য সেক্ষেত্রে বলের ঘাত বের করার ফর্মুলা হয়ে যায় ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিটি। ওকে, যেখানে সময়ের লিমিটটা T1 থেকে T2 পর্যন্ত হয়ে থাকবে। আমার এই কোশ্চেনের মধ্যে যেই ফোর্সটা দেওয়া আছে, ফোর্সটা পরিবর্তনশীল বল বোঝাচ্ছে, দেখা যাও সময়ের উপর ডিপেন্ড করতেছে। তাই এখানে বলের ঘাতটা আমাকে সমাকলনের মাধ্যমে নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলের ঘাত ইন্টিগ্রেশন ইকুয়ালস টু বলের পরিমাণ ছিল টি স্কোয়ার প্লাস টি প্লাস টু ডিটি। সময়ের পরিমাণ শুরু হচ্ছে আমার 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত। তাহলে আলটিমেটলি আমরা যে কাজ করতে পারি, সমাকলনের নিয়ম আমাদের জানা আছে যে টি স্কোয়ার থাকলে সেটা হয়ে যাবে টি কিউব বাই 3 প্লাস টি স্কোয়ার বাই 2 প্লাস 2t। ওকে, তাহলে এই যে বলের ঘাত তার লিমিট হচ্ছে 1 থেকে 2, এটার মান যদি ঠিকঠাক মতো বসাও আমরা রেজাল্টে পেয়ে যাচ্ছি 5.83 সেকেন্ড। অর্থাৎ আমার এই এমসিকিউটার উত্তর 5.83 নিউটন পার সেকেন্ড হইতো। সেকেন্ড না, নিউটন পার সেকেন্ড, কারণ বলের ঘাতের একক হচ্ছে বল এবং তার ক্রিয়াকালের গুণফলের সমান। এখানে বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড। ওকে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা আপনারা একটু কারেক্ট করে নিয়েন, যারা গত ক্লাসে ছিলেন অথবা দেখছেন। এটার উত্তর সম্ভবত আমি আহ সমকলনের সাহায্যে বের করে নাই, এটা সমকলনের সাহায্যে করতে হতো। ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাস শুরু করে দিই। আমাদের আজকের ক্লাসে যে মূল আলোচনা আছে এগুলো আমরা গত ক্লাসেই দেখছি, এগুলো সব দেখা হয়েছে আমাদের। আম, এগুলা সব দেখছি। আমাদের আজকে শুরু হবে বেসিকলি, এগুলো আমরা করছি। এখান থেকে আমাদের মেইন কোশ্চেন শুরু হবে। স্কের প্রবলেম আমরা এখান থেকে শুরু করতেছি। তো আমরা একটা কাজ করি নোটিফাই করার জন্য, আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে। স্টার্ট, চলো শুরু করি। এখানে একটা চিত্র দেওয়া আছে, যদি চিত্রটা তোমরা দেখে থাকো, চিত্রটারে যদি ক্যামেরায় ভালো মতো বোঝা না যায় আমি একটা কাজ করি, আলাদা করে আঁকানোর চেষ্টা করি। তখন একটা একটা বক্স দেওয়া আছে, কেমন? সেই বক্সটাকে আমি কোন একটা দৃঢ় অবলম্বন পি এর সাপেক্ষে ঝুলাইয়া দিছি এবং পি বিন্দুর সাপেক্ষে সুতার সাহায্যে আমার এই বক্সটা ঝুলে আছে। এখানে একটা সুতা, এই একটা সুতা। আর এই যে বক্সটার যে ওজন,
কোন একটা বস্তু যদি ঝুলাইয়া দেওয়া থাকে তার পৃথিবীর সেন্টার বরাবর তার ওজন কাজ করে ডাব্লিউ। ওকে, এবং সুতার টান যেটা আছে, সুতার টান হচ্ছে এখানে ঝুলন বিন্দু বরাবর কাজ করতেছে টি। টি আলটিমেটলি জানা হইতেছে চিত্রানুযায়ী ওজনের সাথে টান টি এর সম্পর্কটা কি হবে এটা বের করতে হবে আমাকে। তাহলে ভাই একটু চিন্তা করে দেখো তো, আমার যে সুতার টান আছে, সুতার টানের একটা উলম্ব বড় উপাংশ আছে না, ঠিক এই বড় বড় এইদিকে একটা উপাংশ আছে। টি এই অ্যাঙ্গেলটা যদি থিতা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিতা, আলটিমেটলি থিতাই হচ্ছে। আলটিমেটলি টি এর লম্ব বরাবর যে উপাংশ সেটা হচ্ছে টি সাইন থিতা। সেম ভাবে এখানেও আমরা যদি বলতে চাই এই সেম একটা উপাংশ এখানেও আসবে, এই দিকেও আসবে। তাহলে যদি বলতে চাই এই টান বলের একটা উলম্ব বড় উপাংশ আছে, এটা হচ্ছে টি সাইন থিতা। এখানে ঊর্ধ্বমুখী মোট বল নিম্নমুখী মোট বলের সমান হবে, কারণ আলটিমেটলি উপরের বলগুলা নিচের বলগুলাকে ব্যালেন্স করে দিতেছে। তাহলে আমরা বলতে পারি এখানে ওজন ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে তার টানের টু টি সাইন থিতার সমান। অর্থাৎ আমাদের সম্পর্কটা হচ্ছে এক্স্যাক্টলি খ নাম্বারটা, ডাব্লিউ ইকুয়াল টু টু টি সাইন থিতা। ভুল থাকে বলছি, টু টি সাইন থিতা ক নাম্বারটা। পরীক্ষায় এরকম ছোট ছোট ভুল করো না অন্যমনস্ক থাইকা। টু টি কস থিতা উত্তর আমি ভুল দাগায় দিছিলাম, এরকম করা যাবে না কিন্তু। কেমন উত্তর হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে টু টি সাইন থিতা। আমরা আরেকটু সামনে যাই, দেখি কি হচ্ছে। যুক্ত বস্তুর ত্বরণ পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। বিভিন্ন রেলগাড়ির বগির ত্বরণ নির্ণয় করতে বলে 4 থেকে 5টা বস্তু একসাথে করে দেয়। যুক্ত বস্তুর ত্বরণ নির্ণয়ের কনসেপ্টে অনেকেরই ঝামেলা থাকে। বোঝেন, আমার কাছে বস্তুসমূহ সমত্বরণে গতিশীল হলে এই যে 15 কেজি ভরের বস্তুটা আছে, অর্থাৎ এই যেটা 15 কেজি ভরের বস্তু, এই 15 কেজি ভরের বস্তুর ওপর কার্যকর F3 বলের মান নির্ণয় করতে হবে। আমার এখানে 3টা বস্তু আছে। সবার প্রথমে একটা 5 কেজি ভরের বস্তু আছে, তারপর একটা 10 কেজি ভরের বস্তু আছে, সবার লাস্টের যে বস্তু সেটা হচ্ছে 15 কেজি ভরের একটা বস্তু। এখন বুঝো, এখানে 5 কেজি ভরের যে বস্তুটা সেখানে টানা হইতেছে 150 নিউটন বল দ্বারা। তাহলে F2 যে বল, F2 বল কার উপর? F2 যে বল এটা হইতেছে এই 10 কেজি ভরের বস্তুটাকে 5 কেজি ভরের বস্তুটা যেই বল দ্বারা টানতেছে। F3 বল হচ্ছে এই 15 কেজি ভরের বস্তুটাকে 10 কেজি ভরের বস্তুটা যেই বল দ্বারা টানতেছে। আলটিমেটলি এখানে এই F1 এর মান সবচেয়ে বেশি হবে, কারণ F1 বলের ক্রিয়ায় তিনটা বস্তু গতিশীল। আর F2 বল পিছনে দুইটা বগিকে টানার চেষ্টা করতেছে, F3 বল সবাই লাস্টের বগিটাকে টানার চেষ্টা করতেছে। একটা জিনিস আমরা কনফার্ম হইতে পারি যে এই 3টা বস্তু একই সাথে অগ্রসর হচ্ছে বিধায় এই 3টা যুক্ত বস্তুর ত্বরণ এ কি হয়? সেম হবে। এ কি থাকবে? আমাদের সেম থাকবে এক্ষেত্রে। ওকে, এ সেম সেম অ্যাক্সেলারেশন সমান হবে। আমরা যে কাজ করে ফেলি এখন, যে মোট অ্যাক্সেলারেশন জানতে চাই। আমরা জানি এফ নেট ইকুয়ালস টু হচ্ছে প্রযুক্ত মোট বল ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু ত্বরণ। এখানে এই যে টোটাল বলটা, এই যে 150 নিউটন বল, তিনটা বস্তুর উপর ক্রিয়াশীল হইতাছে। তাই এখানে ভর হবে মোট ভরের সমান m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু ত্বরণ এ অ্যাক্সেলারেশন। সেই অ্যাক্সেলারেশন এ এর মান হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত মোট বল 150 নিউটন 150, এবং মোট ভরের যোগফল, তাহলে 15 যোগ 10 যোগ 5, তাহলে হইতেছে নিচে 20 যোগ 30, 150/30 যত হয় তত। এ ইকুয়াল হচ্ছে 150/30, 5 মিটার/সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন মান। অর্থাৎ আমার এই তিনটা যুক্ত বস্তু একত্রে 5 মিটার/সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। এখানে বলা হইতাছে যে আমার প্রশ্ন জানতে চাইছে F3 বলের মান কত। তাহলে আমি যদি বলতে চাই F3 বলের মান কত হবে, F3 ইকুয়ালস টু হচ্ছে F3 বলটা কিসের উপর প্রযুক্ত হচ্ছে? শুধুমাত্র এই 15 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান। তাহলে 15 কেজি ভরের বস্তুটাকে টানার জন্য প্রযুক্ত বলের পরিমাণ হবে, ভরের পরিমাণ কত? F3 কতটুকু ভর টেনে নিয়ে যাচ্ছে? 15 কেজি ভরের বস্তু টেনে নিয়ে যাচ্ছে, তাই ভর হচ্ছে 15। কত ত্বরণে টেনে নিয়ে যাচ্ছে? 5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে টেনে নিয়ে যাইতেছে। তাহলে টোটাল বলের পরিমাণ হচ্ছে 75 নিউটন। ওকে, তাহলে F3 বল হচ্ছে আমাদের দিকে 75 নিউটন। যদি এখানে বলা হয়তো F2 বলের মান কত, সেক্ষেত্রে কিন্তু আমরা ভরের জায়গায় F2 এর আন্ডারে দুইটা ব্লক সামনে গতিশীল হচ্ছে, তখন আমরা 15 যোগ 10 25 কেজি ধরে কাজ করতাম, এবং সেক্ষেত্রে 25 গুণ 5 125 নিউটন নিয়ে কাজ করতাম। সেক্ষেত্রে উত্তরটা গ হয়ে যেত। কেমন? তো এরকম ছোট ছোট এমসিকিউ আশা করি তোমরা পারবা। এটা সব ঠিকঠাক মতো বুঝছো কিনা তোমরা? বুঝাইতে পারছে কিনা এটা? ওকে, সুন্দর। চলেন ভাই আমরা সামনে যাই। আমাদের সামনের যে কনসেপ্টটা আছে, এই যে এখানে 3টা বস্তু সাম্যাবস্থায় আছে, তাদের কোন তথ্যটা, নিচের কোন চিত্রটা উপরে তথ্যটিকে সঠিকভাবে প্রমাণ করে জানতে চাওয়া হয়েছে। ঠান্ডা মাথায় বুঝবেন, আমার এখানে 3টা ফোর্স, আমার এই চিত্রটা হয়তো বা একটু ঘোলা আসবে, তাই এই চিত্রটাকে আমি একটু আলাদা করে আঁকি। ধরো এখানে হচ্ছে একটা বল F1, ঠিক পাশে একটা যেটা বল এটা হচ্ছে F2,
আশা করি তোমরা দেখতে পাচ্ছ, না দেখতে পেলে জানাই হবে। আর কেমন এই কোনাকুনি আরেকটা বল আছে, হচ্ছে F3। এখন এই যে ফোর্স F1, F2, তারপর হচ্ছে F3, এই তিনটা বল এর ক্রিয়ায় বলতেছে বস্তু দ্বারা কি আছে, সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় থাকার মানে কি রে? সাম্য অবস্থায় থাকার মানে হচ্ছে তাদের বল তিনটার যোগফল, ভেক্টর যোগফলের মান সমান। F2 প্লাস F3 এর মান কত? 0। নেট সাম ইকুয়ালস টু 0, F নেট ইকুয়ালস টু 0। এখানে চারটা চিত্রের মধ্যে কেবলমাত্র কোন চিত্রটা এফ নেট ইকুয়াল টু 0 এর রিপ্রেজেন্ট করে? আমি দেখতে পাচ্ছি ক নাম্বার চিত্রটা আমার এফ নেট ইকুয়াল টু 0 নির্দেশ করে। কারণ ক নাম্বার চিত্রে দেখানো হচ্ছে যে একটা ত্রিভুজ আছে, এবং ত্রিভুজের বাহু বরাবর, এই বরাবর একটা আছে F1, F1 এই বরাবর আছে কি F1, তারপর হচ্ছে, আচ্ছা, ক নাম্বারে F1 চিত্র ঠিক মতো বোঝা যাচ্ছে না, ভুল করছি। তিনটা সাম্যাবস্থায় আছে মানে এরকম হবে, F1 হবে এদিকে, F2 হবে এদিকে, F3 হবে এদিকে। অর্থাৎ তিনটা ভেক্টর বা তিনটা বল যদি একই ক্রমে ত্রিভুজের তিন বাহুর উপর ক্রিয়াশীল থাকে, তার মানে হচ্ছে ভেক্টর তিনটার সমষ্টি কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। অর্থাৎ ভেক্টর তিনটার প্রভাবে আলটিমেটলি বস্তুটা, সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। এখানে আমার একই সাথে ক্রিয়া করতেছে কোন অপশনটা? খ নাম্বার অপশনটা সঠিকভাবে ক্রিয়া করতেছে। অর্থাৎ খ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি F1, F2, F3 তিনটা কি, তিনটা ভেক্টর একই ক্রমে একটা ত্রিভুজকে নির্দেশ করতেছে। কোন ত্রিভুজের তিন বাহু বরাবর তিনটি ভেক্টর একই ক্রমে নির্দেশ করলে সেখানে বোঝানো হয় লব্ধির মানটা কত হয়ে যাবে? শূন্য। অর্থাৎ সেটা শূন্য লব্ধিকে নির্দেশ করে, জিরো ভেক্টরকে নির্দেশ করে। বা আমরা বলতে পারি সেক্ষেত্রে ভেক্টরের যোগফলটা হয়ে যায় এফ নেট ইকুয়ালস টু কি হয়ে যায়? 0। খুবই ভালো একটা প্রশ্ন ছিল, কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটার সাথে ত্রিভুজ সূত্রের খুব ভালো সম্পর্ক আছে। আমি আরেকবার বুঝিয়ে দেই। এখানে এই চিত্রটা, এটা দেখা লাগবে না, এটা তিনটা ভেক্টর, তিনটা বল এমন ভাবে ক্রিয়াশীল আছে যেন তারা কি হিসেবে থাকে? সাম্য অবস্থায় থাকে। সাম্য অবস্থায় থাকে মানে তাদের নেট বল, লব্ধির মান কত হয়ে যাবে? শূন্য। লব্ধি শূন্য কখন হয়? যখন কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টর একই ক্রমে ক্রিয়াশীল থাকে, তখন লব্ধির মানটা শূন্য হয়। দিস ইজ ওয়াই আমার খ নাম্বারটা উত্তর। অর্থাৎ কাইন্ড অফ দেখতে এরকম হবে, একই ক্রমে ক্রিয়াশীল আছে। ওকে ভাইয়া, চলো আমরা আরেকটু সামনের দিকে যাই, আমাদের আগাইতে হবে। আমাদের যে ফোর্থ টাইপ, টাইপ 4, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগের নিত্যতার সূত্র, ভরবেগ থেকে অনেক সিম্পল সিম্পল কোশ্চেন আসে, সেগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। ভরবেগের কোশ্চেন জানার আগে আমি ছোট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, একটু রকেট। হ্যাঁ, ভরবেগের ছোট একটা পার্ট হচ্ছে ভাইয়া রকেট। তো রকেটের বেলায় আমরা যা জানি, নিউটনের সেকেন্ড লটাই বেসিক্যালি অ্যাপ্লিকেবল হয়। নিউটনের সেকেন্ড ল এফ নেট ইকুয়ালস টু ছিল, এফ নেট ইকুয়ালস টু ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। বেসিক্যালি সমানুপাতিক বলছিলেন, আমরা সমান ধরে কাজ করি এসআই ইউনিটে। যারা যারা নিউটনের সেকেন্ড ল রে এফ ইকুয়ালস টু এম এ দ্বারা পড়তেছো, ভাইয়া ভুল করতেছো। এফ ইকুয়াল টু এম এ নিউটনের সেকেন্ড ল না, নিউটনের সেকেন্ড ল এর একটা অনুসিদ্ধান্ত মাত্র। এখানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত মোট বলের সমান। সাধারণত রকেটের কেসে রকেটের ব্যাগ, রকেটের ব্যাগ যেটা থাকে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? ভি দ্বারা প্রকাশ করে থাকি। রকেটের ব্যাগ কে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। এটা একটা সমবেগে চলে। আমরা অ্যাজিউম করে নিচ্ছি রকেট প্রকৃতিতে সমবেগে উপরের দিকে উড্ডয়িত হয়। রকেটের ব্যাগ যদি সমবেগ হয়, তাহলে আলটিমেটলি আমরা এখানে কাজ করতে পারি না। ডি অফ ডিটি, ভরবেগ মানে ভর এবং বেগের গুণফলের সমান। তাহলে ব্যাগটাকে বের করে নিয়ে আসলে আমরা বলতে পারি ভি ইন্টু ডি এম ডিটি। মনে রাখবা রকেটের বেলায় কিন্তু বেগ সমবেগ হইলো, ভর সমবেগ না। রকেটের ভর সমান না, রকেটের ভর পরিবর্তনশীল। কারণ কি করে? রকেট প্রতি সেকেন্ডে অনেক বেশি পরিমাণে জ্বালানি নির্গমন করে। ধরো 800 কেজি পার সেকেন্ড, আরো বেশি বিভিন্ন সংখ্যায় জ্বালানি নির্গমন করে। রকেট মূলত জ্বালানিটাকে নির্গমন বা দহনের মাধ্যমে ধীরে ধীরে উপরের দিকে করতে থাকে। রকেটের জ্বালানি দহনের হার বেশি হওয়ায় রকেটের ভরটা কনস্ট্যান্ট হচ্ছে না। এখানে ডিএমডিটি মূলত জ্বালানি পোড়ানোর হার বা জ্বালানি দহনের হার নির্দেশ করতেছে। জ্বালানি দহনের হার ডিফাইন করতেছে ডিএমডিটি। তাহলে ভাইয়া বলো তো, রকেটের ত্বরণ যদি হয়ে থাকে এ, রকেটের মোট ভর, জ্বালানি সহ রকেটের মোট ভর এম ইন্টু এ ইকুয়ালস টু কি হয়ে যাবে? ভি ইন্টু ডি এম ডিটি। যেখানে রকেটের অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু থাকতেছে 1/m, 1/m না লিখে লিখতে পারি আমরা v/m, v/m ইন্টু ডি এম ডিটি। রকেটের ভর হচ্ছে ক্যাপিটাল এম, ডিএমডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের ভর। এটা আমরা একসাথে রাখতে পারি, অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু v/m ডিএমডিটি।
কেউ কেউ এই কাজটাতে ওজনের একটা প্রভাব নিয়ে আসে, মাইনাস জি কাজ করতে চায়, অর্থাৎ রকেট তো আলটিমেটলি উপরের দিকে ঊর্ধ্বমুখী উপরে ওঠার চেষ্টা করে, নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করে। এই কারণে আমরা করি কি, রকেটের মোট ত্বরণ থেকে অভিকর্ষ ত্বরণটা কি করে দিই, আলটিমেটলি মাইনাস করে দিই। ওকে, এফ নেট এর কাজের ক্ষেত্রে তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো, তবে বই দেখছি জি এর হিসাব নিকাশটা করছে। জি এর হিসাব নিকাশ করাটা কাইন্ড অফ আমার সেন্সে আসে না, কারণ রকেটের মধ্যে আমরা অনেকগুলা জিনিসপাতি কি করি, আমরা কনস্ট্যান্ট মেনে কাজ করে থাকি। তাহলে জি এর এফেক্ট তো খুবই সামান্য, সেটার কাজ করলেও যতটুকু উত্তর আসবে, না করলেও অল্প পরিমাণে আসবে। আমরা বই ফলো করব, আমরা বই ফলো করে, এটা হচ্ছে রকেটের ত্বরণের রাশিমালা, ভি বাই এম। ভি হচ্ছে রকেটের ব্যাগ, এম হচ্ছে রকেটের ভর, ডিএমডিটি রকেটের জ্বালানি নির্গমনের হার, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, আর যদি বলা হয় রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা কোনটা, এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। এই যে এফ নেট ইকুয়ালস টু ভি ডিএমডি, এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। কেন পড়াইছি এতটুকু পার্ট, কারণ এতটুকু পার্ট থেকে অনেক এমসিকিউ আসতে দেখা গেছে বোর্ড গুলাতে। আমি সব তুলি নাই, বাট যখন নিতেছিলাম বারবার দেখতে পাচ্ছিলাম যে এগুলো পার্ট থেকে অনেক এমসিকিউ আসে। আচ্ছা, এটা তো খুব সহজা। সে বলতেছে যে কোন একটা বস্তুর ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক জানতে চায়। ভাইয়া আমরা জানি কোন বস্তুর গতিশক্তি ই কে ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার, পাশাপাশি এটাকে চাইলে লেখা যেতে পারে পি স্কয়ার বাই 2m। অর্থাৎ কোন বস্তুর গতিশক্তি তার ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে বলো তো, যদি গতিশক্তি দ্বিগুণ করা হয় তাহলে ভরবেগ কি হবে? আমরা জানি পি প্রপোর্শনাল টু কি, রুট ওভার ই কে না? তাহলে ই কে যদি দ্বিগুণ করা হয় তাহলে ভরবেগ কয় গুণ হবে? √2 গুণ হবে। ই কে যদি 3 গুণ করা হয় ভরবেগ কয় গুণ হবে? √3 গুণ হবে। অনেকে এখানে আছে ই কে 1 ই কে 2 করবা, পি 1 বাই পি 2 করবা, এত কিছু করার দরকার নেই, সমানুপাতিক সম্পর্ক দিয়ে কাজ করে ফেলবা। ওকে, রিভার্স করে বললে, যদি বলা হয় ভরবেগ দ্বিগুণ করা হইলে কয় গুণ হবে? ভরবেগ দ্বিগুণ করা হইলে 4 গুণ হয়ে যাবে গতিশক্তি। আর গতিশক্তি দ্বিগুণ করলে ভরবেগ কয় গুণ হবে? √2 গুণ হবে। কেউ কেউ আবার 4 গুণ দেখায়ও না, প্রপোর্শনাল টু সিম্বল দেখা শুভঙ্করের ফাঁকি হিসেবে 4 গুণ দেখায় ফেলো না যে ই কে প্রপোর্শনাল পি স্কয়ার। প্রশ্ন কিন্তু ভরবেগ দ্বিগুণ হলে বলে নাই, গতিশক্তি দ্বিগুণ হলে কি হবে সেটা বলছে। ওকে, তাই আমরা গতিশক্তির হিসাবটা করছি। সাদার মধ্যে এই কালারটা হয়তো বা মিলা যেতে পারে, আমরা হলুদ ইউজ করতে পারি। উত্তর হচ্ছে ঘ। চলেন সামনে যাই, দৌড়াই চলেন। আচ্ছা, কোন বস্তুর গতিশক্তি 300% বাড়লে ভরবেগ কত শতাংশ বাড়বে? এটা একটা স্টার, এটা ব্যাটম্যান প্রবলেম, এটা আমি প্রেডিক্ট করতেছি এবারে চিঠিতে আসবে রে। এটা একটা ব্যাটম্যান প্রবলেম, এটা আসবে। বলাবার অত্যন্ত জরুরি একটা কোশ্চেন, প্লিজ এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন, একটু বোঝেন। এটা আসবে, আমার কেন জানি মনে হচ্ছে এটা আসবে, কারণ এটা অনেক আসতে দেখছি। ভরবেগ 300% বাড়ালে গতিশক্তি কি হয়, গতিশক্তি 100% কমাইলে কি হয়, অনেকগুলো অঙ্ক আছে এখান থেকে, ছোট করে বুঝে ফেলে চাপ কমে যায়। বলতেছে বস্তুর গতিশক্তি 300% বাড়ালে, বস্তুর আদি গতিশক্তি কত ছিল? মনোযোগ, আদি গতিশক্তি ছিল ই কে 1, আমি তার গতিশক্তি 300% বাড়াইছি, তাহলে ই কে 2 ইকুয়াল টু হচ্ছে ই কে 1 300% বাড়ানো হয়েছে, ই কে 1 প্লাস 300% অফ আদি গতিশক্তি ই কে 1। বেসিক অবস্থায় তার নতুন গতিশক্তি হয়ে গেছে 4 গুণ। জানতে চাইছে ভরবেগ কত শতাংশ বাড়বে, তাহলে দেখো তো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা কি? আমরা তো জানি যে ই কে 2 বাই ই কে 1 ইকুয়ালস টু হয়ে যাবে P2/P1 হোল স্কয়ার। ই কে 2 হচ্ছে নতুন গতিশক্তি পূর্বে গতিশক্তির কয় গুণ? 4 গুণ। তাহলে আমরা বলতে পারি P2 ইকুয়ালস টু হচ্ছে 2P1। তাহলে বলো তো ভাইয়া, গতিশক্তি 4 গুণ করতে গেলে ভরবেগটা 2 গুণ হচ্ছে, ভরবেগ কতটুকু বাড়তেছে? শতকরায় কথাবার্তা বলেন। শতকরায় কথা বলতে গেলে শতকরা মানে কি জানি? শতকরা মানে জানি পার্সেন্টেজ ইকুয়াল টু, আমি জানি অনেক উত্তর বের করে ফেলছে 100%, যারা বুঝতেছো তাদের জন্য পার্সেন্টেজ মানে হচ্ছে পরিবর্তন ভাগ আদি ইন্টু 100। তাহলে ভাইয়া পরিবর্তন কত? শেষ বিয়োগ P2 - P1 মাইনাস বাই P1 ইন্টু 100%। যারা বুঝো না তাদের জন্য করতেছি, যারা বুঝে গেছেন অনেক সাধুবাদ। P2 এর মান হচ্ছে 2P1, তাহলে 2P1 - P1 করলে কত থাকতেছে? আলটিমেটলি এখানে থাকতেছে 1 ইন্টু, উত্তর হচ্ছে আলটিমেটলি 100%, অর্থাৎ ভরবেগের পরিমাণ এখানে 100% বৃদ্ধি পাইতেছে। ওকে, ডান। তাহলে আশা করি বুঝতেছো, যদি চাও একবার রিভিউ করে দিই ছোট করে। দেখো, গতিশক্তি 300% বাড়ানো হয়েছে, তাহলে আদি গতিশক্তি যদি ই কে 1 হয়, আদি গতিশক্তি যদি আমার ই কে 1 হয়, তাহলে নতুন গতিশক্তি কত? নতুন অবস্থায় গতিশক্তি হবে আদি যোগ নতুন গতিশক্তির 300%, অর্থাৎ 400% অফ ই কে 1 4 ই কে 1 পার্সেন্টেজ উঠে দিলে। এখন আমরা তো এমনিও জানি গতিশক্তি 4 গুণ করতে গেলে ভরবেগ কত গুণ করতে হবে? ই কে প্রপোর্শনাল টু পি স্কয়ার, ভরবেগ করতে হবে 2 গুণ। ভরবেগ 2 গুণ করা মানে আগে ছিল P1, এখন হয়ে গেছে 2P1। তাহলে P1 থেকে 2P1 করতে যায় কি P1 পরিমাণ আরো বাড়ানো লাগছে না? শতকরা হিসাবে আরো 100% বাইরে গেছে না? অর্থাৎ দ্বিগুণ হয়েছে না?
দ্যাটস ওয়াই আমার ভরবেগ কতটুকু বাড়াইতে হবে, 100% পরিমাণ বাড়াইতে হবে। এটা করার জন্য একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা মোটামুটি একটু বড় কাইন্ড অফ। আমার মনে হয় না আলটিমেটলি তোমরা এত শর্টকাট মনে রাখতে পারবা। অ্যাডমিশনে আমরা একটা শর্টকাট শিখি আর কি, যে রুট ওভার দিয়ে করি, এত শর্টকাট দিয়েও লাভ নাই। কারণ এত শর্টকাট মনে রাখা শর্টকাট কি আবার, একটু বেসিক ভাবে করবা। যত বেশি হিসাব করবা তত ফাস্ট থাকবা পরীক্ষার হলে, তখন তুমি আর এত শর্টকাটের জন্য ডিপেন্ড হইতে হবে না তোমাকে, তুমি তাড়াতাড়ি সলভ করতে পারো। চেষ্টা করবা লাইন স্কিপ করে করা। ওকে, এরকম ভরবেগ থেকে আরো অঙ্ক সামনে আছে, আমি তবু রকেট থেকে একটা অঙ্ক করতেছি। রকেটের অঙ্ক করার আগে একটু দেখি তোমরা সবাই ঠিকঠাক মতো সব বুঝতেছো তো, না কোনো প্রবলেম নাই তো? চিত্র বোঝা যাচ্ছে না? চিত্র যেগুলো ইনসার্ট করা হয় সেক্ষেত্রে চিত্রগুলো একটু কম বোঝা যায়, বুঝছো? যেগুলো বোঝা যায় না আবু সুফিয়ান, আমি সেটা এঁকে দেই, এঁকে বোঝানোর চেষ্টা করি। স্টিল কোনো চিত্র না বুঝলে বইলো, ওকে? ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা সামনে যাই। সামনে যদি আগানোর চেষ্টা করি, এখানে একটা রকেট উড্ডয়নের ম্যাথ আছে। বলতেছে একটা রকেট উড্ডয়নে, রকেটের কনসেপ্ট একটু আগে করাইছিলাম, উড্ডয়নের ঠিক 1 সেকেন্ড পর এর ভরের 160 অংশ গ্যাস এত বেগে নির্গমন করে। রকেটটির ত্বরণ কত? আমরা শিখছি রকেটের ত্বরণ এ ইকুয়াল টু কি ছিল, এম বাই ভি। ওকে, ডি এম ডিটি মাইনাস জি, মনে আছে নিশ্চয়ই? এম হচ্ছিল রকেটের ভর, তাহলে এখানে রকেটের কি বলছে, ভরের এত অংশ নির্গমন করে। তাহলে কত বেগে নির্গমন করে, যে ব্যাগের পরিমাণটা দিয়ে দিছে, ব্যাগ হচ্ছে 2400 2400 বেগে নিক্ষেপ করে। এখানে প্রশ্নে বই এটাতে ভি আর দ্বারাও লিখছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের ব্যাগ। আমরা যে ব্যাগটা দেখি রকেট থেকে যেই ফিউল বের হয়ে আসতেছে, আমরা কিন্তু এটা প্রকৃত ব্যাগ দেখি না। আমাদের চোখের সাপেক্ষে জ্বালানি নির্গমনের হার একরকম, রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের হার একরকম। তাহলে সবকিছু আমরা হিসাব করি রকেটের ফ্রেম অফ রেফারেন্স থেকে। রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ হচ্ছে 2400 মিটার পার সেকেন্ড, এই জন্য আমরা ভি আর লিখতে পারি। ভাইয়া এখানে ব্যাগ একটাই, ভি আর লেখো ভি ওয়ান লেখো, তোমার ইচ্ছা। বলতেছে আহ 1 সেকেন্ডে, অর্থাৎ ডিটি সময়ের ব্যবধান হচ্ছে কত রে, 1 সেকেন্ডে এটা ভরের এত অংশ গ্যাস নির্গমন করে। তাহলে ডিএম ডিটি হচ্ছে, ডিএম হচ্ছে, ডিএম হচ্ছে ভরের এম বাই 60 অংশ। ওকে, এত অংশ নির্গমন করে। জানতে চাইছে যে রকেটের ত্বরণ কত হবে আলটিমেটলি। তাহলে আমরা যদি কাজ করতে চাই, আচ্ছা এখানে একটু ভুল করে ফেলছি আমি, এটা এম বাই ভি না হইয়া ভি বাই এম হইতো, দুঃখিত। কমেন্ট বক্স মনে হয় তোমরা কেউ খেয়াল করছো কিনা জানি না, এটা ভি বাই এম হইতো। তাহলে রকেটের ব্যাগ হচ্ছে ভাইয়া 2400 মিটার পার সেকেন্ড, নিচে রকেটের ভর আছে। ডিএমডিটি হচ্ছে এম বাই 60, কারণ ডিটির মান 1, তাহলে ডিএম মান হচ্ছে এম বাই 60, মাইনাস জি হচ্ছে 9.8। তাহলে আমরা এম এম ক্যান্সেল আউট করে দেই, শূন্য শূন্য কেটে দিলে 4 6 24, 40 - 9.8, সেটা হয়ে যাবে 30.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ গ হচ্ছে আমাদের জন্য মোর কারেক্ট আনসার। ওকে, তোমরা বইয়ের ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবা, আমি দেখছি 40 দাগাইও না, এখানে বইয়ের ফর্মুলা ইউজ করবা। অর্থাৎ এ ইকুয়ালস টু ভি বাই এম ডিএম ডিটি মাইনাস জি। আমি তবু একবার এটাতে বক্স করে দেই, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ঠিক আছে ভাইয়া, রকেটের কনসেপ্ট থেকে এই একটা কোশ্চেন, এটা কত সালে আসছে, ঢাকা বোর্ড 24 সেশনে আসছিল, কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলেন সামনে যান। বলতেছে এত জ্বালানি সহ একটা রকেটের ভর, অর্থাৎ জ্বালানির ভর হচ্ছে 10 পাওয়ার 4 কেজি, রকেটের ভর হচ্ছে 1.5 ইন্টু 10 পাওয়ার 4 কেজি। রকেটের সাপেক্ষে এত ব্যাগে জ্বালানি এত হারে ব্যয় করা হয়। উপরের দিকে নিক্ষিপ্ত হলে নিক্ষেপণ ধাক্কা কত? আমরা জানি ধাক্কা ঊর্ধ্বমুখী ধাক্কা, এফ বি ইজ ইকুয়াল টু কি ছিল, ভি ইন্টু ডিএম ডিটি। একটু মনোযোগ দিয়ে কথা বলেন আমার সাথে। ভি কি ছিল, জ্বালানি নির্গমনের বেগ, জ্বালানির বেগ, সেটা কত, 2000 মিটার পার সেকেন্ড দ্রুতিতে সে জ্বালানি নিক্ষেপ করতেছে, তার বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2000 মিটার পার সেকেন্ড। জ্বালানির ব্যয় হার বা জ্বালানির দহনের হার কত, 200 কেজি পার সেকেন্ড, অর্থাৎ বিএমডিটি হচ্ছে 200 কেজি পার সেকেন্ড। আমরা চলে এখানে লিখতে পারি ভি কি ছিল, কত দ্রুতিতে সে জ্বালানি বের করে, সে 2000 মিটার পার সেকেন্ড বেগে জ্বালানি নির্গমন করতেছিল। আর জ্বালানি দহনের হার ডিএমডিটি, সেটা হচ্ছে ডিএমডিটি হচ্ছে 200 কেজি পার সেকেন্ড। আলটিমেটলি কাজ করলে 2 2 4, 0 3টা আর 2টা 5টা, 4 ইন্টু না, আহ 2 4 ইন্টু 10 পাওয়ার 4 নিউটন। না না, 10 পাওয়ার 4 হবে না, 10 পাওয়ার 5 হবে, কারণ হচ্ছে এখানে 0 3টা আর এখানে 2টা 5টা, 10 পাওয়ার 5 নিউটন। 4 ইন্টু 10 পাওয়ার 5 ঘ নাম্বারে আছে। ওকে, কিছুক্ষণের জন্য আমিও কনফিউজ হয়ে গেছিলাম।
10 পর 4 দাগে দেওয়ার এটা প্রবণতা তৈরি হয়েছিল। এমসিকিউ করতে চাই এই যে জিনিসগুলো না, আমরা এগুলোর বলি যে কাইন্ড অফ ভুল হয়ে যায়, শুভঙ্করের ফাঁকিতে আমরা পা দিয়ে ফেলি। ছোটখাটো এই ভুলগুলো করা যাবে না। কনসিস্টেন্টলি একটু চেষ্টা করবা এই ভুলগুলো এড়ানোর, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শার্প হবা, বুঝছো ভাইয়া? চলো সামনে যাই। এতটুকু অব্দি সব ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। সব ঠিকঠাক আছে কিনা ভাইয়ারা একটু বলেন, বুঝতেছো কিনা? অল ওকে? আচ্ছা, জি ঠিকঠাক, সুন্দর হচ্ছে, পড়া বুঝতেছি তো। আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট। চলেন, আমাদের এখানে 10 কেজি ভরের একটা বস্তুর জন্য ব্যাক বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। বস্তুর উপর ক্রিয়াশীল বাধাদানকারী বলের মান নির্ণয় করতে হবে। তোমাদের যদি একটু পিছনের ক্লাসটা মনে থাকে, গতিবিদ্যা ক্লাস আমি তোমাদেরকে পড়াইছিলাম, যদি মনে থাকে, আমি শিখাইছিলাম যে ব্যাগ হচ্ছে সময়ের সাথে সাথে, ব্যাগ হচ্ছে সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তনের হার, আর ত্বরণ এই হচ্ছে সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তনের হার, ডিভি ডিটি। যেখান থেকে আমরা এটাও বলছিলাম, এটাও শিখছিলাম যে ব্যাগ হচ্ছে সময়ের সাথে সাথে ইন্টিগ্রেশন অফ ডিভি, যদি এই পাশে নিয়ে আসি এ হচ্ছে ডিটি, অর্থাৎ সময়ের সাথে যদি আমরা করে একটা বস্তুর ত্বরণটারে অ্যাক্সেলারেশন করতে পারি, সমাকলন করতে পারি, শব্দ হারায় ফেলে থেকে থেকে, যাই হোক, সময়ের সাপেক্ষে ত্বরণের সমাকলনের হার আলটিমেটলি ব্যাগরে নির্দেশ করবে। ওকে, আর ব্যাগরে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় সেক্ষেত্রে ত্বরণ চলে আসবে। আমার এই ক্ষেত্রে ব্যাক বনাম সময় লেখচিত্র দেওয়া আছে এবং এখানে বাধাদানকারী বলের মান জানতে চাইছে। তাহলে আমরা যদি সামহাও এই লেখচিত্র থেকে ত্বরণটা নিয়ে আসতে পারি, অ্যাক্সেলারেশন এ নিয়ে আসতে পারি, তাহলে আমরা এখানে বাধাদানকারী বলের মানটা আনতে পারবো। তাহলে কিভাবে আনতে পারি একটু জানার চেষ্টা করি। দেখো তো, এখানে সে প্রথম 2 সেকেন্ড অংশটুকু, এই যে প্রথম 2 সেকেন্ড, এটা যদি চিত্র, অনেকে বুঝতেছো না, আমি চিত্রটা আলাদা করে আঁকাবো, চিন্তা নাই, চিন্তা নাই, আমি আলাদা করে চিত্র আঁকাই দিচ্ছি। এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এক্স এক্সিস, গ্রাফটা হচ্ছে আলটিমেটলি এরকম, এই সোজা গেছে, দেন নেমে গেছে, এইভাবে নেমে গেছে ভাইয়া। এই যে এতটুকু পর্যন্ত সময়টা হচ্ছে আলটিমেটলি 2 সেকেন্ড, 1, আর তারপরে হচ্ছে 3, 4, 5। তো শুরুতে তার ব্যাগের মান ছিল 3, ওকে, তারপরে 2, এই যে হইতেছে 1। এই ছিল চিত্রটা, আর কিছুই না। তো এখন তুমি চিন্তা করে দেখো, প্রথম 2 সেকেন্ডে, মূল বিন্দু থেকে প্রথম 2 সেকেন্ডে বস্তুটা কি সমবেগে চলছে না? সমবেগে চলমান বস্তুর ত্বরণের পরিমাণ 0, তার মানে প্রযুক্ত বলের মান 0। তারপরে দেখো তো ভাইয়া, এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার পর বি থেকে সি অংশটা বস্তুটা কিসে চলছে? সমমন্দন। কেমনে বুঝতে পারতেছি? বি থেকে সি পর্যন্ত বস্তুর ব্যাগটা কি হচ্ছে? নিম্নমুখী। বি বিন্দুতে ব্যাগের মান 3 মিটার/সেকেন্ড, ধীরে ধীরে কমতে 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 বস্তুর ব্যাগের মান কি হয়েছে? শূন্যতে নেমে আসছে। তাহলে আমি যদি বিসি অংশে বস্তুটার মন্দন বের করতে পারি, মন্দনের সাথে ভর গুণ করলে বা আদানকারী বল চলে আসবে। তাহলে মন্দনটা নিয়ে আসো তো। যদি বলতে পারি মন্দন এ ইকুয়াল টু হচ্ছে কি, সিম্পল ভাবে উপরে ব্যাগের পরিবর্তন দিবা, ডেল ভি, নিচে সময়ের পরিবর্তন বা ডিটি। তাহলে ব্যাগ ছিল কত? 3 বিয়োগ 0, কত সেকেন্ড সময়? 2 থেকে 5 পর্যন্ত 3 সেকেন্ড সময়, অর্থাৎ মন্দনের পরিমাণ হচ্ছে আমার 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে প্রযুক্ত বলের পরিমাণ এফ নেট ইকুয়াল টু হয়ে যাবে এম ইন্টু এ। বলের পরিমাণ ছিল 10 কেজি, 10 গুণ 1 অর্থাৎ 10 নিউটন। আলটিমেটলি এখানে বাদানকারী বলের মান হচ্ছে 10 নিউটন। খ নাম্বারটা হচ্ছে আমার এই ক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি সব ঠিকঠাক বুঝতেছি। আশরাফুল আমিন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোর তো পরীক্ষা, তুই কেমন আছিস? তুই কেমন আছিস? ওকে, ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, চলো আরেকটু পড়ি, সামনে যাই। এটা বুঝে গেছি আশা করি। নেক্সট, এরকম প্রশ্ন আমি যখন থিওরি ক্লাস নিছিলাম তোমাদেরকে বুঝিয়ে দিছিলাম যে কোন একটা জিনিসকে একাধিক ভাবে ডিফাইন করা যেতে পারে। যেমন বলতেছে কোন একটা বস্তুর ভরবেগ 40 কেজি মিটার/সেকেন্ড, বলতে কি বোঝায়? বলতে বোঝায়, আমরা জানি ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে বস্তুর ভর ইন্টু ব্যাগের গুণফলের সমান। তাহলে কোন একটা বস্তুর ভরবেগ 40 কেজি/মিটার/সেকেন্ড বলতে বোঝায় 1 কেজি কোন একটা বস্তুর ভরের ব্যাগ 40 মিটার/সেকেন্ড, এটা সত্য। অথবা 40 কেজি ভরে কোন একটা বস্তুর ব্যাগ 1 মিটার/সেকেন্ড, এখানে 10 দিচ্ছে, 10 গুণ 40 তো 400 মিটার/সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ খ নাম্বারটা সঠিক না। বস্তুর ভর 6.3 কেজি হলে তার ব্যাগ হচ্ছে 6.36, আলটিমেটলি 6 6 36, এটাও সত্য, 3 নাম্বারটা সত্য, অর্থাৎ এখানে 1 এবং 3 সত্য। এমন ভাবে কাজ করবা যেমন ভর এবং ব্যাগের গুণফলটা আলটিমেটলি কত আসে? 40 আসে, অর্থাৎ ভরের মান যদি 1 কেজি হয় ব্যাগের মান হবে 40 মিটার/সেকেন্ড।
বরের মান যদি 6.3 কেজি হয় তাহলে ব্যাগের মান কত হইতে হবে? 6.36 মিটার পার সেকেন্ড হইতে হবে। তাইলে আলটিমেটলি ভরবেগটা কত থাকবে? 40 কেজি মিটার পার সেকেন্ড থাকবে। এই টাইপের এমসিকিউ গুলা কনসেপচুয়াল কোশ্চেন। আর এই বছরের এসএসসি এর প্রশ্ন দেখেই অ্যানালাইসিস করা যাচ্ছে এইচএসসি এর কোশ্চেন এত হালকা পাতলা সহজ দিব না। এইচএসসি এর কোশ্চেন একটু ঘুরাইয়া দিবে বলাবো, বোঝার চেষ্টা করো। আর তার মধ্যে তো এইচএসসি তে ফিজিক্সে গ্যাপও দেয় নাই। আইসিটির আগে গ্যাপ দিছে 2 দিন, আর ফিজিক্সের আগে গ্যাপ দিছে 1 দিন। দিস ইজ বাংলাদেশ, ওয়েলকাম টু বাংলাদেশ এডুকেশন সিস্টেম। আইসিটি পড়তে 2 দিন লাগবে, ফিজিক্স পড়তে 2 দিন লাগবে না, ফিজিক্স পড়তে 1 দিন হয়ে যাবে, ফিজিক্স সহজ। আচ্ছা যাই হোক, জানি না এইসব কথাবার্তার এফেক্ট আবার কি পড়বে, কোন দিকে পড়বে, আবার করুক। যাই হোক, একটা মেশিন গান প্রতি সেকেন্ডে এম ভরের এন সংখ্যক বুলেট ছুটছে। বুলেটের বেগ ভি হলে মেশিন গানের পশ্চাৎমুখী বল কত? পশ্চাদমুখী বল লেখছে, পশ্চাৎমুখী বল কত? ভাই বোঝার চেষ্টা করো, কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, মানে বেসিক্যালি সমান। তাহলে আমি বলতে পারি নেট ফোর্স এফ ইকুয়ালস টু তার ভরবেগের পরিবর্তন ডেল পি বাই ডেল টি। বলা হয়েছে প্রতি সেকেন্ডে, তার মানে ডেল টির মান কত? 1। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? একটা বুলেট এম ভরের একটা বুলেট ভি বেগে নিক্ষিপ্ত হইলে প্রতিটা বুলেটের ভরবেগ হচ্ছে এম ভি। এন সংখ্যক বুলেট নিক্ষিপ্ত হইলে এন সংখ্যক বুলেটের ভরবেগ হচ্ছে এন এম ভি। তাহলে টোটাল ভরবেগের পরিবর্তন হচ্ছে এন এম ভি, যেটা হচ্ছে প্রযুক্ত বলের সমান। কোথায় আছে? খ নাম্বারটা হচ্ছে আমার এম এন ভি। এরকম অপশন গুলা খুব ভালো মতো যত্ন সহকারে খুঁজা কাজ করো, কেমন? যত্ন সহকারে না খুঁজলে ভুলা যাবা। এখানে এখানে অনেকগুলো আছে, এম এন ভি বাই জি আছে। তোমরা কিন্তু এখানে বলের পরিমাণ জানতে চাইছে। প্রযুক্ত বল আমরা কিভাবে করছি? একদম সহজ করে বলছি, নিউটনের সেকেন্ড ল অনুসারে, সেকেন্ড ল অনুযায়ী প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে সেই হিসাবে আমরা চাইলে এন এম ভি আনতে পারি, অর্থাৎ আনসার হচ্ছে কি এম এন ভি। মিলে লিখলাম আর কি, আর কিছুই না। চলেন সামনে যাই। আচ্ছা, এই অঙ্ক করাইছি কিনা বলো? এই অঙ্ক একটু আগে করাইছিলাম, বলছিলাম যে এই অঙ্ক হচ্ছে ব্যাটম্যান প্রবলেম, এটা আমি প্রেডিক্ট করতেছি আসতে পারে। তাহলে দেখো, এই যে দেখো, এই যে এই একটা টাকা বলছি বলছি এটা আসতে পারে। পরীক্ষার দিন এমন আছে স্লাইড থেকে কোশ্চেন নিয়া লাফালাফি করবো, যে দেখ বলাবন বলছি আসবে, তোরা পরস নাই এলাকা পাস পারস নাই। এটা আসবে, আমার কেন জানি মনে হচ্ছে এটা খুবই জরুরি একটা এমসিকিউ। সেম এমসিকিউ দেখো এখানেও আছে, এই যে এই যে এখানে আছে। বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করলে আচ্ছা, ভরবেগ 100% বৃদ্ধি করলে গতিশক্তি কতটুকু পরিবর্তিত হবে? কাজ করতে পারবা না? চিন্তা করে দেখো তো, এটা উত্তর 300% হইব, যদিও আগের অঙ্কটা রিভার্স করে করবা, তোমার বাড়ির কাজ। ওকে, এই অঙ্কটা তোমার হোমওয়ার্ক, এটা ইম্পর্টেন্ট বেশি। এম্বরের কোন একটা বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত? আমরা তো জানি গতিশক্তি ই এর সাথে ভরবেগ সম্পর্ক হচ্ছে ই ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, দেন পি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 2m ই, হুইচ ইজ প্রবলেম হচ্ছে এখানে রুট ওভার 2m ই। এই যে রুট ওভার 2m ই, এই যে এটা হচ্ছে সঠিক উত্তর, ঘ। ঘ হচ্ছে একদম সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দিকে তাকাবা, 3 কেজি ভরের একটা বুলেটের বন্দুক হতে, তোমরা সব ঠিকঠাক আছে কিনা? ওকে, ওকে, তারপরে দিকে তাকাও। বলতেছে 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পিছনের দিকে ধাক্কা দিল, বন্দুকের আদি ভরবেগ কত জানতে চাওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে 3 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পিছনের দিকে ধাক্কা দিল, বন্দুকের আদি ভরবেগ কত? আমরা খুব সিম্পল ভাবে কইতে পারি, যেখানে বন্দুকের আদি ভরবেগ ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু তার বন্দুকের শেষ ভরবেগ ফাইনাল ভরবেগের সমান, কারণ ভরবেগের পরিবর্তন শূন্য। তাহলে সেক্ষেত্রে বস্তুর 3 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি বুলেট এত ভাগে বেরোচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বন্দুকের আদি ভরবেগ কত? 3 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটা বুলেট 150 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে গেছে, ঠিক আছে। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দেয়, বন্দুকের আদি আদি অবস্থা ভরবেগ কত? আমি তো বলতে পারি বন্দুকের আদি ভরবেগ এখানে শূন্য। অঙ্কটাতে অনেক ইনফরমেশন দিচ্ছে, বাট আলটিমেটলি অঙ্কটা সঠিক উত্তর কিন্তু শূন্য হয়ে যাবে। কেন? কারণ আদিতে না বন্দুকটা স্থির ছিল। যদি বলা হয়তো বুলেট ছোড়ার পরে ভরবেগ কত, বা পশ্চাৎ বেগ বের করার কনসেপ্ট থাকতো। দেখো তুমি এটা চিন্তা করো, একটা বন্দুক নিয়ে দাঁড়ায় আছো, বন্দুকের মধ্যে বুলেট লোডেড অবস্থায় আছে, যতই বল না কারণ আদি অবস্থাতে মোট ভরবেগ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে না? কারণ আদিতে বন্দুকও স্থির বুলেটও স্থির, তাহলে আদি মোট ভরবেগ কত? 0। শেষ ভরবেগকে শূন্য বানানোর জন্য বুলেট যেই দিকে যায় তার বিপরীত দিকে কি হয়? আমার বন্দুকটা ছোটে, দ্যাটস ওয়াই আমরা পশ্চাৎ বেগ অনুভব করি।
তাহলে মনে রাখবো বন্দুক এবং বুলেটের অঙ্কে আদি ভরবেগ কত থাকে? 0 থাকে। অঙ্ক প্রশ্নটা পড়াই ফার্স্টে খুব হকচকায় গেছিলাম যে অনেক হিসাব নিকাশ করতে হবে। এখানে অনেক হিসাব নিকাশ কিছু নেই, একদম সহজ একটা কোশ্চেন। আদি ভরবেগ 0। ওকে ভাইয়া? কারণ কি? আদিতে লিখে দেই স্লাইডে, আদিতে বন্দুক ও গুলি উভয়ে কি থাকবে? উভয়ই স্থির থাকে, স্থির থাকে। ওকে ভাইয়া? তারপরে চলেন কি বলে দেখি। আচ্ছা, সংঘর্ষের অঙ্ক বলতেছে 3 মিটার/সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু 0.5 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত? ঠান্ডা মাথায় বোঝো, আদিতে প্রথম বস্তুর ভর কত? 2 কেজি। ওকে, প্রথম বস্তুর বেগ কত? u1 কত? সেটা হচ্ছে 3 মিটার/সেকেন্ড। 0.5 কেজি ভর অন্যটা বস্তু, অপর বস্তুর ভর কত? m2 ইকুয়ালস কত? 0.5 কেজি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত? তাহলে আমরা যদি জানতে চাই স্থির বস্তু ছিল, তাহলে দ্বিতীয় বস্তুর আদি বেগ কত? u2 ইকুয়ালস কত? 0। এখন সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ বের করার জন্য ওই যেটা ফর্মুলা আছে, মনে আছে কিনা? সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ v2 ইকুয়ালস এরকম ছিল একটা, যে m1 প্লাস m2, দেন মাঝখানে প্লাস ছিল m1 প্লাস m2, m1 মাইনাস m2, 2m1, পাশে যেন এটা কি ছিল দিকে মনে ছিল u1 না u2 ভুলে গেছি, বিশাল বড় ফর্মুলা ছিল। ওই ফর্মুলা ধরে ম্যাথটা করা লাগে। এই ফর্মুলাটা দেখতে হবে, চেক ফর্মুলা। এটার জন্য বলে দিতেছি, চেক বই থেকে ফর্মুলাটা চেক করে নিস পোলাপান। ভাইয়ার এই বড় ফর্মুলা মনে নাই? একটা বিশাল বড় দৈত্য থেকে ফর্মুলা ছিল, m1 মাইনাস m2, বিশাল ফর্মুলা ছিল। ফর্মুলাতে সবগুলা মান যথাযথ বসায় দিলে আলটিমেটলি চলে আসে। ওকে ওকে, এটা এটা চলে যাচ্ছি, সামনে যাচ্ছি। আধুনিক জেট বিমান সর্বদা ভরবেগের নিত্যতা সূত্র মেনে কাজ করে। এটা ক নাম্বার উত্তর, ভরবেগের নিত্যতা সূত্র মেনে আধুনিক জেট বিমান কাজ করে। আর পি বনাম গতিশক্তি লেখচিত্র কেমন হবে? এটা খুবই জরুরি একটা কোশ্চেন। দেখাই, আমরা জানি কে ইকুয়ালস টু কি রে? কে ইকুয়ালস হচ্ছে p²/2m। যদি বস্তুর ভর ধ্রুব থাকে, তো সেক্ষেত্রে কে প্রপোর্শনাল টু কি হয়ে যাবে? p²। ওয়াই অ্যাক্সিস বরাবর গতিশক্তি রাখলাম, এক্স অক্ষ বরাবর যদি আমরা পি কে রাখি, তাহলে এটা হয়ে যাবে এরকম, x² ইকুয়ালস টু 4ay প্যারাবোলা। x² ইকুয়ালস টু y a 4ay প্যারাবোলা বা পরাবৃত্ত। দেখতে কেমন হয়? এই যে ক নাম্বারের মতো হয়, এটার মতো হয়। আলটিমেটলি গ্রাফটা আমার এরকম পরাবৃত্তের মতো হবে। ওকে, সব ঠিকঠাক আছে কিনা? সুন্দর, বুঝছো কিনা এটুকু অব্দি তোমরা? ওকে, সব ঠিকঠাক আছে? বুঝতেছো? গ্রাফ বুঝতেছো কিনা? ওকে ফাইন, চলেন সামনে যাই। সামনে যেটা বলতেছে, আহ আচ্ছা, এই যে এটা তো পারি, কে ইজ ইকুয়াল টু p²/2m, এটা খ নাম্বার অঙ্ক, সোজা অঙ্ক। সামনে যাব, 5 ভরবেগ আন্ডারের কনসেপ্ট শেষ করছি, আমরা 5-এ যাব, ঘূর্ণন গতি সংক্রান্ত। রোটেশনাল দিয়ে কি বলতেছে? রোটেশন পার সেকেন্ড মানে কি? দেখো, 1 rpm, 1 rps আছে, rpm আছে। রোটেশন পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যদি সে একবার বৃত্তাকার পথে ঘুরে আসে, তাহলে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে একবার ঘুরে আসে, তাহলে বৃত্তের কেন্দ্রে সে কতটুকু কোণ উৎপন্ন করে? 2π পরিমাণ কোণ উৎপন্ন করে না? তাই 1 rps ইজ ইকুয়াল টু 2π রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ খ নাম্বার সঠিক উত্তর। ওকে, আর পিএম যদি বলতো রোটেশন পার মিনিট বলে, সেক্ষেত্রে আমরা এটা 60 দ্বারা ভাগ করতাম, 2π/60 রেডিয়ান পার সেকেন্ড হয়ে যেত। ওকে, ঠিক আছে। আহ আরপিএস বা আরপিএম, আরপিএমটাকে আর ReV দ্বারা প্রকাশ করে থাকে, 1 রেভলিউশন পার মিনিট দ্বারা প্রকাশ করে থাকে। একই কথা, আলটিমেটলি 2π/60 রেডিয়ান পার সেকেন্ড হয়ে থাকে। ফ্লাই হুইলের ম্যাথ আছে, বোঝার চেষ্টা করি। স্থির অবস্থান থেকে 15 সেকেন্ড সময়ে 30 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ প্রাপ্ত হয়। হুইলটির কৌণিক ঘূর্ণন অক্ষ থেকে 3 মিটার দূরবর্তী কোনো একটা বিন্দুর রৈখিক ত্বরণ নির্ণয় করো। একটা ফ্লাই হুইল স্থির অবস্থান থেকে 15 সেকেন্ড সময়ে 30 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ প্রাপ্ত হয়। ঘূর্ণন অক্ষ থেকে 3 মিটার দূরে রৈখিক ত্বরণ নির্ণয় করো। রৈখিক ত্বরণ জানতে চাইছে, কৌণিক ত্বরণ না। আমরা জানি
রৈখিক ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি রে ভাইয়া, তার ব্যাগের পরিমাণ ডিভি বাই ডিটি, সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন, রৈখিক ব্যাগের পরিবর্তনের হার। তাহলে কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে, ডি ওমেগা ডিটি। ডি ওমেগা হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন, সেটা হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট, আর ডিটি হচ্ছে সময়। তাহলে এখানে কৌণিক বেগ কত ছিল, 30 রেডিয়ান পার সেকেন্ড, শূন্য থেকে সময় কত 15 সেকেন্ডে। তাহলে এখানে কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, মোস্ট প্রবাবলি এটাই। এবার আমার কাছে কৌণিক ত্বরণ জানতে চাইনি, রৈখিক ত্বরণ জানতে চাইছে। রৈখিক ত্বরণ এ ইকুয়াল হচ্ছে আলফা ইন্টু আর। আলফার মান হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড, দূরত্ব কত 3 মিটার দূরত্ব চলতেছে, ইন্টু 3, অর্থাৎ হয়ে যাবে 6, আচ্ছা আচ্ছা 2 রেডিয়ান পার সেকেন্ড। এখানে উত্তরে সবগুলোতে পাই দেওয়া আছে কেন, রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে, এর উত্তর হবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে উত্তরটা। 6 পাই তো হওয়ার কথা না, দাঁড়া তবু আমি একবার চেক দিই, থাম। আমরা আলফা ইকুয়াল টু বলতে পারি ওমেগা মাইনাস ওমেগা নট, স্থির অবস্থানে ছিল তাই আদি কৌণিক বেগ হচ্ছে 0, তারপরে শেষ কৌণিক বেগ হচ্ছে 30 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ উত্তর রেডিয়ান পার সেকেন্ডই দেওয়া আছে। তাহলে আলফা হইতেছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, সেক্ষেত্রে এর মান হবে 6 মিটার পার সেকেন্ড, উত্তর 6 হওয়া উচিত ছিল, 6 হওয়া উচিত ছিল মিটার পার সেকেন্ড। 6 পাই না, পাইটা কেন শুধু শুধু আসছে, উত্তর শুধু হবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতেছো আকাশ ভাই? ওকে, আপনার গেঞ্জিটা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চিত্র বোঝা যায় না, এখন চিত্র বোঝা যায় তো? আশা করি এখন চিত্র বোঝা যাবে, কারণ চিত্র যেগুলো বোঝা যায় না আমি সেগুলো আইকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সমস্যা নাই, সমস্যা নাই। চলো আমরা নেক্সটে ঢুকি, আমরা নেক্সটে মুভ করি, চলো। বলতেছে পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত হবে। এটা নিয়ে আমি আগেও একবার হতাশ হয়েছি, আরেকবার হতাশ হয়েছি। আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত হবে সেটা জানার জন্য তোমার আইফেল টাওয়ার ভ্রমণ করা উচিত। তুমি আইফেল টাওয়ার ভ্রমণ করছো, করো নাই, তাহলে তুমি কেন আইফেল টাওয়ারের কৌণিক বেগ নিয়ে কাজ করবা? ওকে, দরকার নেই, তাহলে এটা করবো না, বাদ। যদিও এটা একবার করাই দিছি গতিবিদ্যা ক্লাসে, ওদিক থেকে একবার দেখে নেবেন যারা করেন নাই, বা দরকার নেই। আইফেল টাওয়ার ভ্রমণই করো না, তোমার সাহস কত, তুমি আইফেল টাওয়ার কৌণিক বেগ জানতে চাইতেছো। এটা দেখো, পাখা, পাখা তোমার মাথার উপর আছে না, তাহলে পাখা রক্ত করো। একটা বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরতেছে, কৌণিক বেগ কত? আমরা জানি কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু হইতেছে আলটিমেটলি 2 পাই এন বাই টি। ওকে ভাইয়া, তাহলে 2 পাই এন হচ্ছে কত, প্রতি মিনিটে 90 বার, ঘূর্ণন সংখ্যা হচ্ছে 90, সময় হচ্ছে কত মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে আমরা আলটিমেটলি কাজ করতে পারি যে 0 0 কেটে দিতে পারি, 2 দিয়ে কাটলে 3 পাই, তাহলে 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। গ হচ্ছে কৌণিক বেগ কত, 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। এগুলো ছোট ছোট অঙ্কগুলো করতে পারবো আমরা, সামনে যাব। এত দৈর্ঘ্যের ঘড়ির কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? আচ্ছা, যদিও এগুলা তৃতীয় অধ্যায়ের ম্যাথ, হালকা পাতলা চতুর্থের সাথে মিলিত হয়ে যায়, ওভারল্যাপ হয়ে যায় থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার, দ্যাটস ওয়াই আমার আবার করতে হইতেছে। এখানে মিনিটের কাঁটার রৈখিক বেগের মান জানতেছি, আমরা যদি মিনিটের কাঁটার কৌণিক বেগ নিয়ে আসি, মিনিটের কাঁটার কৌণিক বেগ কি হয়েছে, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি পর্যায়কাল। মিনিটের কাঁটার জন্য পর্যায়কাল কত বলতো? একটা মিনিটের কাঁটার পূর্ণ পর্যায় কমপ্লিট করতে, পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করে আসে 1 ঘন্টা পরে। বর্তমানে যদি বাজে 9টা 54 মিনিট, 10টা 54 মিনিট আসতে আসতে মিনিটের কাঁটাটা পুরো 1 ঘন্টা সময় নেবে। তাহলে এখানে পর্যায়কাল হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। আলটিমেটলি ওমেগার মান হয়ে যায় 1.74 ইন্টু 10⁻³ মোস্ট প্রবাবলি রেডিয়ান পার সেকেন্ড। আমার কাছে একটা ক্যালকুলেটর থাকার কথা, ক্যালকুলেটরে দেখাতে হবে। আচ্ছা এখানে নাই ক্যালকুলেটরটা, তাহলে সেখান থেকে ওমেগা থেকে আমরা কি করতে পারি, রৈখিক বেগের মান আমরা জানি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু আর। ওমেগার ভ্যালু বসাও 1.74 ইন্টু 10⁻³ ইন্টু ব্যাসার্ধ কত 0.01, 0.01 করলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাবো, 0.01 রে বলতে পারি 10⁻², 10⁻²। দেখো হাতে হিসাব করবো, 10⁻², তাহলে এটা যাবে 1.74 ইন্টু 10⁻5 মিটার পার সেকেন্ড। এটা হইতেছে আমাদের ঠিক খ নাম্বারটা, গ নাম্বারটা, গ নাম্বারটা, গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, রৈখিক বেগের মান। ঠিক আছে, চলো আমরা নেক্সট ওয়ানে সুইচ করব। ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? ওকে, মনে রাখবা ঘন্টার কাঁটার জন্য কৌণিক বেগ হইতেছে 2 পাই বাই সেম ভাবে পর্যায়কালটি ওমেগা। আমরা বলতে পারি 2 পাই পর্যায়কাল হচ্ছে ঘন্টার কাঁটার জন্য, ঘন্টার কাঁটা পুরোটা ঘুরে আসে কতটুকু সময়, 12 ঘন্টা সময়, তাহলে 12 ঘন্টা। তখন এখন বাজতেছে রাতে 9টা, সকাল 9টা আসতেছে 12 ঘন্টা লাগবে, তাহলে
12 ঘন্টার মধ্যে 12 আওয়ার মানে 12 × 3600 সেকেন্ড, 12 × 3600। তার মধ্যে কাজ করতে চাই, আহ বলতে পারি 2 দিয়ে কাটলে 6, তাহলে থাকতেছে 6 36 হচ্ছে 7000, 6 × 36 এটা হিসাব করতে হবে, পাই বাই 6 × 3600। এই পুরোটার হিসাব করলে যদি বলা হয়েছে রেডিয়ান পার মিনিট, ওকে। আচ্ছা, আমি ফার্স্ট সেকেন্ডে চলে যাচ্ছিলাম, দ্যাটস ওয়াই উত্তরটা মিলতেছিল না। ভাই এটা বুঝেন, আমরা জানি আহ ঘড়ির কাঁটার পর্যায়কাল বসাইতে হয়। 12 ঘন্টা বসাই দিলে 12 ঘন্টার প্রতি ঘন্টায় কত, 1 ঘন্টা কি 60 মিনিট না? 12 × 60 লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি 6 × 6 = 36, 360 রেডিয়ান পার মিনিট, ওকে। আলটিমেটের উত্তর হচ্ছে গ নাম্বারটা, গ হচ্ছে সঠিক উত্তর। ডান। চলেন আমরা সামনে যাব। এটা ঘড়ির কাঁটার সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? আশা করি এটা সবাই জানি, 1:12:72। এটার জন্য কি করতে হইব? সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ ω1 আনতে হইব, সেক্ষেত্রে যাবে 2π/, সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড পরে ফিরে আসে, 2π/60 মানে π/30। মিনিটের কাটার জন্য ওমেগা কিছু করে কত হয়ে যাবে? π/1800। আশা করি জানো কিভাবে আসতেছে, 2π/, পর্যায়কাল হইতেছে কত? 3600 সেকেন্ডের হিসাব করলে 2π/1800 আসে। ω3 কি আসে? আহ যেহেতু সবগুলো সেকেন্ডে রাখতেছি, এটা হবে 2π/12 ঘন্টা, 12 × 3600। আমরা এটা বলতে পারি আলটিমেটলি π/6 × 3600। এবার এই পুরোটা যদি হিসাব করো, আলটিমেটলি এই অনুপাত ω1, ω2, ω3 এর অনুপাত আসবে 1:12:720, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এক্ষেত্রে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেছো সব ঠিকঠাক আছে কিনা। ভাই খাম্বা আছে, কারেন্ট নাই। বৈদ্যুতিক পাখা 20 বার ঘোরার পর কারেন্ট চলে যায়, 90 বার ঘুরতে পারে না। আচ্ছা, ওর এই কষ্টটা কই রাখা যায় বলতো? বৈদ্যুতিক পাখা 20 বার ঘোরার পর চলে যায়, 90 বার ঘুরতে পারে না। আসলেই তো, এই ছেলে 90 বার অঙ্ক করবে, কিভাবে করবে? তারপরে চল, নেক্সট কি বলছে? সূর্যের চারদিকে পৃথিবীর গতি কত? এটা জানি না, এটা সূর্যের চেয়ে এটা আই ডোন্ট নো, গুগল ইট। আই ডোন্ট নো। সূর্যের চারদিকে পৃথিবীর গতি কত? 2π/, পর্যায়কাল। আচ্ছা আচ্ছা, পারবো না, যেমন না, পারা যাবো তো। গতি আবার তো চাইছে কিলোমিটার পার সেকেন্ডে, রেডিয়ান পার সেকেন্ডে চাই না, অর্থাৎ v = ω/r করতে হইব। এত কাহিনী নেই, এটা বাদ, এমসিকিউ। এটা দিমই না স্লাইডের মধ্যে, এই স্লাইডটা বাদ। ওকে ধর, এটা কর। বলতেছে ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য কমলে কি কি জিনিস চেঞ্জ হয়? কুমিল্লা বোর্ড 17 অঙ্ক, ওকে। আমরা আর বেশিক্ষণ ক্লাস নিবো না, অল্প কিছুক্ষণ ক্লাস নিবো, চাপ নাই, ওকে। অল্প কিছুক্ষণ আছি আর, আর অল্প একটু, আর 10 মিনিটের মতো বসেন। বলতেছে মিনিটের কাটার দৈর্ঘ্য কমলে কি কি চেঞ্জ হয়? রৈখিক বেগ স্থির থাকে, কৌণিক বেগ বাড়ে। দেখো তো ভাইয়া, কৌণিক বেগের সাথে কিন্তু 2π/, পর্যায়কালের সম্পর্ক, অর্থাৎ পর্যায়কালের সাথে কৌণিক বেগের সম্পর্ক আছে, ওকে। কৌণিক বেগের সাথে আলটিমেটলি আমার দৈর্ঘ্যের কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে রৈখিক বেগের সাথে আছে। তাহলে আমরা বলতে পারি ঘড়ির মিনিটে কাটার দৈর্ঘ্য কমলে রৈখিক বেগের পরিমাণ কমে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি রৈখিক বেগ কমবে এবং কৌণিক বেগ স্থির থাকবে, অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর এই ক্ষেত্রে আমাদের। আচ্ছা, নিচের কোন ভেক্টর রূপটি সঠিক? আমরা জানি v হচ্ছে ω×r, এটা হচ্ছে ভেক্টর রূপ সঠিক, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ক। বা r × ω একই কথা। তারপর বলতেছে আহ এই অঙ্কটার দিকে তাকাবেন, লাস্টে 150 গ্রাম ভরা একটা বস্তুকে, আজকের শেষ প্রবলেম আমাদের এটাই, আমরা এই শেষ প্রবলেমটা করে শেষ করে দিচ্ছি, জাস্ট স্টে। বলতেছে কোশ্চেনটাতে যে 150 গ্রাম ভরের একটা বস্তুকে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। যদি বস্তুর ভর অপরিবর্তিত রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘোরানোর পর অর্ধেক করা হয়, হার না। আচ্ছা, ঘোরানোর হার অর্ধেক করা হয়, তবে ত্বরণ কত গুণ হবে? আচ্ছা, বিশাল বড় এক উদ্দীপক দিয়ে দিছে। এত ভরের একটি বস্তুকে 20 সেন্টিমিটার ধরে সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে, ওকে। ঠিক আছে, তাহলে যদি বস্তুটির ভর অপরিবর্তিত রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘোরানোর হার অর্ধেক করা হয়, সেক্ষেত্রে ত্বরণ কি হবে? আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে v²/r। তাহলে সুতার দৈর্ঘ্য যদি অপরিবর্তিত রাখে, বস্তুর ভর অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করছে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে কেন্দ্রমুখী ত্বরণ অর্ধেক হয়ে যাবে, ঘুরানোর হার অর্ধেক করা হয়। কেন্দ্রমুখী ত্বরণের যে মান, সেটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং বেগের উপর ডিপেন্ড করতেছে।
আলটিমেটলি আমি যদি আমার সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে দেই, আর এর মান দ্বিগুণ করে দেই, তাহলে সেক্ষেত্রে এ এর মানটা কি হয়ে যাবে? এর মানটা অর্ধেক হয়ে যাবে না? অর্থাৎ আমি সেক্ষেত্রে বলতে পারি কেন্দ্রমুখী ত্বরণ মান 0.5 গুণ হবে বা অর্ধেক হয়ে যাবে। ওকে, বুঝতেছেন? ঠিক আছে। আচ্ছা, জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধের জন্য আমরা আগামী ক্লাসে আবার আসবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা জড়তার ভ্রামক থেকে চক্রগতির ব্যাসার্ধ পর্যন্ত অঙ্কগুলো করে দেবো।